দেখে নেব খেলার সময় শিরোনাম। জাঁকজমকপূর্ণ আয়োজনে মুক্তি পেল বিপিএল এর থিম সং। কণ্ঠ দিয়েছেন 3 তরুণ শিল্পী। প্রাধান্য পেয়েছে তারুণ্যের নতুন বাংলাদেশ। এবং মাঠ বিতর্কের মাঝেই শুরু হলো ফেডারেশন কাপ। প্রথম ম্যাচে কুমিল্লায় ব্রাদার্সকে 1-0 গোলে হারালো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ময়মনসিংহে ড্র পুলিশ ফর্টিস ম্যাচ। মাস্কাটের পর থিম সং আর গ্রাফিতি। বিপিএলকে সামনে রেখে একের পর এক চমক দিয়ে চলেছে বিসিবি। আবার এলো বিপিএল শিরোনামে বানানো থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুজা, রাফা আর হান্নান। হোম অফ ক্রিকেটের মিডিয়া প্লাজায় খোলা আকাশের নিচে করা ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও চমক দিতে চায় বিসিবি। মাস্কাটের পর থিম সং। বিপিএল এর নতুন আসরকে সামনে রেখে সব প্রথমের চমক নতুন বোর্ডের। যুক্তরাষ্ট্র প্রবাসী মুজা, সঙ্গীত শিল্পী রাফা আর র্যাপার হান্নান সরকারের কণ্ঠে আবার এলো বিপিএল, যেখানে প্রাধান্য দেয়া হয়েছে নতুন বাংলাদেশ আর তারুণ্যের উচ্ছ্বাসকে। বিপিএলকে সামনে রেখে চলমান সংস্কার কাজের মাঝেই মিডিয়া প্লাজায় করা হয় এমন আয়োজন। বিশাল মঞ্চের পেছনে এলইডি স্ক্রিন আর আলোর খেলায় পুরোটা সময় মাতিয়ে রাখা হয় অতিথিদের। গোটা আয়োজন জুড়েই ছিল ভিন্নতা। কখনো কাজী নজরুলের বিদ্রোহী কবিতা, কখনো বা স্মৃতিতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সায়েদ মুগ্ধরা। বিপিএলে ভিন্নতা আনতে সরকারের পক্ষ থেকেও রাখা হচ্ছে সর্বোচ্চ ভূমিকা। দেখভাল করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নতুন আসরের থিম সং লেখায় ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা নিজেই। স্যারের টিম সহকারে আমার থেকেও বেশি ইনভলভ ছিলেন এবং ইভেন থিম সঙ্গেও স্যার কয়েকটা লাইন নিজে লিখে দিয়েছেন এবং বিসিবি সেটাকে অনেক সিরিয়াসলি নিয়ে খুব সুন্দরভাবে সেটার বাস্তবায়নটা করেছে। সেজন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। তবে এসব পরিবর্তনের ছোঁয়া কেবল মাঠের বাইরে আবদ্ধ না রেখে 22 গজেও প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা বিসিবির। ঘরোয়ার সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধির লক্ষ্য। যেসব কর্মকাণ্ড চলছে আমি নিশ্চিত যে বিপিএলে যেসব ফ্র্যাঞ্চাইজি আছে তারাও সেগুলো দেখছে, তারাও উপলব্ধি করবে যে এই বিপিএলে আমরা আগের সব বিপিএলকে ছাপিয়ে যেতে চাই, শুধু বাইরের কর্মকাণ্ডেই না, ভেতরে খেলাতেও। মাঠের বাইরের এত সব চমকের পর অপেক্ষা মাঠের লড়াই শুরুর। প্রতিবারের ম্যারম্যানে বিপিএলকে পেছনে ফেলে 22 গজে কতটুকু পরিবর্তন আসে সেটাই হবে নতুন বোর্ডের সাফল্যের মাপকাঠি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনের 26তম আসর। এবারের টুর্নামেন্টে আলো কেড়েছেন উদীয়মান পেসাররা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও তাদেরই আধিপত্য। টাইগার ক্রিকেটের পাইপলাইন পোক্ত করতে শীঘ্রই সিমারদের নিয়ে আলাদা ক্যাম্পের দাবি পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। এক রাউন্ড আগেই শিরোপা নিষ্পত্তি, কত সব আলোচনা সমালোচনা, তবুও জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর লঙ্গার ভার্সনের আবেদন কমেনি এতটুকুও। নানা কারণে ব্যতিক্রম এবারের এনসিএল। হওয়া 27 ম্যাচে 846 উইকেটের প্রায় 65% নিয়েছেন পেসাররা। জাতীয় দলের কমিটমেন্টের কারণে তাসকিন, নাহিদরা ব্যস্ত থাকায় পাওয়া সেই সুযোগের পুরোটাই লুপে নিয়েছেন উদীয়মানরা। টুর্নামেন্ট শেষে আলোচনায় তাই এনামুল, রুয়েল মিয়ারা। বেসিক্যালি সবাই তো 6-5 ফরম্যাটেই খেলতে চাইতেছে বিকজ অফ কিছু শুধু একটা ভেন্যু ছাড়া সব ভেন্যুতে খুব অ্যাটাকিং ইয়ার উপরে আছে, উইকেটের উপরে আছে। বেসিক্যালি ওই সব উইকেটে যেহেতু 6 মিলিমিটার গ্রাস আছে, তারপর উইকেট ভালোভাবে মেনটেন হইতেছে এবং উইকেটও অনেকগুলা ফেস বাই ফেস, গেম বাই গেম উইকেট চেঞ্জ হইতেছে, গ্রাস চেঞ্জ হইতেছে। সো আর বোলিং অ্যান্ড বলের তো একটা ব্যাপারই আছে। সো ফাস্ট বোলারদের একটা মনে হয় যে একটা
ভালো ট্রেন্ড চলতেছে এই এনসিএলে দেখলাম। গেল কয়েক বছর ধরে ঘরোয়া উইকেটে ভিন্নতা এনেছে বিসিবি। ফলাফল ঘরোয়া ক্রিকেটে পাওয়া আত্মবিশ্বাস পেসাররা ধরে রাখছেন জাতীয় দলে। সাম্প্রতিক সময়ে টাইগারদের পেস বিপ্লবের যা বড় কারণ। গ্রাসের একটা ব্যাপার, উইকেটের একটা ব্যাপার আছে। এই উইকেট আমরা কি ইন্টারন্যাশনাল মেনটেন করি, 6 মিলিমিটার গ্রাস, যেটা যারা ওরা কখনোই শুনে নাই। ডিপ বলের ক্যারেক্টারকে ওরা জানেই না। যখন দেখছে সুইং বাড়তেছে, সো সার্ভাইভিং ব্যাপারগুলা তাদের আসতেছে। তাই তো নতুন করে পরিকল্পনা সাজানোর এখনই সময়। দ্রুতই বন্ধ হয়ে যাওয়া পেসারদের নিয়ে ক্যাম্প চালু করার মিলল তাগিদ। আমার কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটার সাথে ফাস্ট বোলিংয়ের একটা রিহ্যাব সেন্টার টাইপ, রাইট? আপনি যদি হাব তৈরি করতে পারেন, যে ইয়ার দ্য ক্যালেন্ডার, সাপোজ ন্যাশনাল প্লেয়ার, এইচপি প্লেয়ার, এই টিমের প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ইয়াং যারা আসতেছে, তারা যদি সব একসাথে সমন্বয়ভাবে কাজ করে। এত ফাস্ট বোলার এখন আসছে, আমাদের কাছে মনে হয় ফাস্ট বোলিং ক্যাম্পটা বোধহয় আবার চালু করা উচিত আমাদের। এটার দিকে ভালোভাবে বিসিবির নজর দেওয়া উচিত। তাইলে ইয়াং আরও ফাস্ট বোলার আসবে। শুধু ক্যাম্পটা চালু করলে হবে না, মনিটরিং সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বছরে যদি 4 বার ক্যাম্পটা হয়, ইজ ভেরি ফ্রুটফুল না? আপনার 4 মাসের একটা ক্যাম্প, প্রতি 3 মাস 4 মাস পর একটা ক্যাম্প যদি করেন, অ্যাকচুয়ালি নট 1 মাসে বলি না আমি, 15 days ইজ এনাফ, বিকজ অফ ওই কাজটা হবে স্কিল বেস। 11 ডিসেম্বর থেকে শুরু এনসিএল এর টি20 ফরম্যাট, যেখানে যোগ হবেন জাতীয় দলের বড় সব নাম। তাই তো সেখানেই উদীয়মান এই পেসারদের হবে আসল পরীক্ষা মনে করেন বিসিবির এই সিম বোলিং কোচ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় পরীক্ষা করাতে বলেছিল ইসিবি। সোমবার বার্মিংহ্যামে লাফবারো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন বাংলাদেশ অলরাউন্ডার। সেখানে বিশেষজ্ঞদের সামনে সাকিব মোটে 4 ওভার বোলিং করেন। সাকিব আশাবাদী তার বোলিংয়ে কোনো ধরনের ত্রুটি পাওয়া যাবে না। গেল সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচটি তার দল হারলেও 63 ওভার বোলিং করে 9 উইকেট তুলে নেন সাকিব। তবে 2 ফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন, যার কারণে পরবর্তীতে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলে ইসিবি। সেই পরীক্ষায় কোনো সমস্যা দেখা না দিলে ইংল্যান্ডে যে কোনো লেভেলের ক্রিকেট খেলতে আর কোনো বাধা থাকবে না সাকিবের। আগামী সপ্তাহেই জানা যাবে পরীক্ষার ফলাফল। কুমিল্লায় জয় দিয়ে ফেডারেশন কাপের নতুন মৌসুম শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 1-0 গোলে। তবে ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে শেষ হয়েছে অমীমাংসিতভাবে। বাংলাদেশ পুলিশের সঙ্গে গোলশূন্য ড্র করে ফর্টিসেপসি। নিপর্যাপ্ত মাঠ যা আছে তার অবস্থা নিয়ে নানা অভিযোগ। এই বিতর্ক সঙ্গী করেই মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের নতুন মৌসুম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও শুরুটা করেছে দারুণ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। এ মাঠে প্রথমে খেলতেই চায়নি কিংস, তবে ব্রাদার্স ভেন্যু পরিবর্তনে রাজি না হয় এখানেই খেলতে হয় দুদলকে। কদিন আগেই ভেন্যু থেকে তোলা হয় ক্রিকেটের পিচ, স্টেডিয়ামের অবস্থাও যাচ্ছে তাই, যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ম্যাচের শুরু থেকেই বেশ বেগ পোহাতে হয় দু দলের ফুটবলারদের। পর্যাপ্ত ঘাস না থাকা মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শুরু থেকেই খেলেছে বেশ সাবধানীভাবে। যদিও পরিসংখ্যান অনুযায়ী ব্রাদার্স কখনো পাত্তাই পায়নি বসুন্ধরা কিংসের সামনে। তবে জাতীয় দলের বেশ কিছু ফুটবলার দলে ভিড়িয়ে আগের চেয়ে বেশ শক্তিশালী হয়েছে ক্লাবটি। প্রথমার্ধে বেশ ভালোই প্রতিরোধ গড়ে তোলে তারা, যদিও শুরুর দিকে মিগুয়েল ফেরেইরার গোল বাতিল হয় অফসাইডে। মাঠের সঙ্গে মানিয়ে নিয়ে দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে বসুন্ধরা কিংস। শুরু করে একের পর এক আক্রমণ। বেশ কিছু ভালো সেভ দিয়েছেন ব্রাদার্স গোলরক্ষক আশরাফুল রানা। 69 মিনিটে আর ভুল করেনি বসুন্ধরা কিংস। মিগুয়েলের ক্রস থেকে দারুণ হেডে দলকে লিড এনে দেন তপু বর্মন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। তারাও করে একাধিক আক্রমণ, তবে কিংসের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। শেষমেশ 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের আরেক ম্যাচে কুমিল্লার রফিক উদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামে ফর্টিসেপসি। তুলনামূলক ভালো মাঠে দুদলের লড়াইটাও হয় সমানে সমান। যদিও প্রথমার্ধে দুদলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও হয়নি প্রত্যাশা পূরণ।
দ্বিতীয়ার্ধের খেলাতেও চলে আক্রমণ পাল্টা আক্রমণ, তবে সম্ভাবনা জাগিয়েও জালের দেখা পায়নি কোনো দল। গোলশূন্যতেই শেষ হয় ম্যাচ। মাঠটা ভালো ছিল বলেই দুই দল খুব ভালো ফুটবল খেলছে। খুব ভালো ইন্টেন্সিটি একটা ম্যাচ ছিল। যদিও ফটেজের জন্য ব্যাড লাকি বলবো, দুইটা বল পোস্টে লাগছে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম, জয়ের মতোই খেলছি, জয় পাওয়ার মতোই খেলছি, বাট শেষ পর্যন্ত আসলে ভাগ্য সহায় হয়নি বলে আমরা জিততে পারিনি। লোকাল প্লেয়ারদেরকে উজ্জীবিত করছি যে ম্যাচটা ভালো খেলার জন্য, এবং দে আর ইনসাইড দ্য ফিল্ড, দে আর গোয়িং টু বি হার্ড ফুটবল। এই জন্যই তারা ভালো খেলার চেষ্টা করছে, এবং নেক্সট ম্যাচে আমরা এই পরিকল্পনায় আগাবো আর কি। তামিম হোসেন, সময় সংবাদ। পিটার বাটলারের সঙ্গে চলতি মাসে চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন না করেই তাকে ছুটিতে পাঠাচ্ছে বাফুফে। 7 ডিসেম্বর নারী দলের সংবর্ধনা শেষে ইংল্যান্ড পাড়ি জমাবেন সাবজয়ী এই কোচ। আবারও বাংলাদেশে ফিরবেন কিনা বিষয়টি নিশ্চিত না হলেও বাটলারের বিশ্বাস নতুন চুক্তির পথে হাঁটবে বাফুফে। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তার অধীনেই শুরু হয়েছে অনূর্ধ্ব 20 নারী সাফের প্রস্তুতি। তবে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শেষ পিটার বাটলার অধ্যায়? এমন প্রশ্ন চাইলেই তোলা যায়, কারণ 31 ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ, সেটা নবায়ন না করেই তাকে ছুটি দিচ্ছে বাফুফে। কক্সবাজারে 7 ডিসেম্বর নারী দলের সংবর্ধনার পরদিনই ইংল্যান্ডের বিমান ধরার কথা ব্রিটিশ কোচের। বাংলাদেশকে সাফ শিরোপা উপহার দেওয়ার পরও যেন মন ভরাতে পারেননি পিটার বাটলার। গুঞ্জন আছে নারী ফুটবলারদের একটা অংশ তাকে চায় না, কিন্তু কেন চান না সেই বিষয় সামনে আনেননি কেউ। যদিও বাফুফের অনেক কর্মকর্তা পিটারের বিষয়ে ইতিবাচক অবস্থানে, ব্রিটিশ কোচ এটা নিজেও জানেন। আমি জানি না আমার ভবিষ্যৎ কি, কারণ আমার সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি বাফুফের। তবে ফেডারেশনের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা আমার বিষয়ে ইতিবাচক। সত্যি বলতে আমারও এখানে কাজ করার আগ্রহ আছে, এখন দেখা যাক কি হয়। আমি আসছে সপ্তাহে ছুটিতে যাব, খুব সম্ভবত সেটা ফুটবলারদের সংবর্ধনার পর। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য আমি সম্মানিত বোধ করছি। এদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও দায়িত্বে অবহেলা নেই পিটার বাটলারের। অনূর্ধ্ব 20 দল নিয়ে কাজ শুরু করেছেন ইংলিশ কোচ। ঘরের মাঠে এবারও নারীদের জুনিয়র সাফ, এখানেও আছে শিরোপা ধরে রাখার সমীকরণ। চ্যালেঞ্জিং হলেও তা উপভোগ করছেন পিটার বাটলার। কোচিং পেশাটাই এমন, সবসময় আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। কোনো সফলতাই এখানে শেষ কথা নয়। আমি ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন করেছি, এটা এখন অতীত। আমি যদি সেটা ধরে বসে থাকি তাহলে ভুল হবে। আমাকে সবসময় সামনের বিষয়গুলো নিয়ে পরিকল্পনা সাজাতে হয়, তাই করছি। ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব 20 সাফ খেলবে মেয়েরা, ওদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হলো। আমি জানি না সে পর্যন্ত থাকবো কিনা, তবে এই দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে। আমার বিশ্বাস ওরা ভালো কিছু করবে। এলিট একাডেমি কোচ হিসেবে বাংলাদেশ অধ্যায় শুরু করেন পিটার। মারুফুল হক চলে যাবার পর গেল সাফ চ্যাম্পিয়নশিপে তাকে নারী দলের হেড কোচ করে বাফুফে। সফল এই কোচের বাফুফে ভবিষ্যৎ এখন সত্যিই সংশয়ের। ফেডারেশনের একটি সূত্র বলছে নারী ফুটবলারদের বড় একটি অংশ আপত্তি জানিয়েছে তার চুক্তি নবায়ন নিয়ে। তবে পিটারকে ধোঁয়াশায় না রেখে 2-1 সপ্তাহের মধ্যেই বৈঠক করে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার ক্রিকেটারদের নিয়ে বিশেষ ম্যাচ আয়োজন করে ইউএনডিপি, যেখানে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ সাবেক ক্রিকেটাররাও। তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেয়ার অনেক কিছু আছে বলে মন্তব্য করেন শান্ত। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকেও হুইল চেয়ার ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসার আহ্বান জানান হুইল চেয়ার ক্রিকেটাররা। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া হয়নি নাজমুল হোসেন শান্তর, তারপরও মাঠে নেমে গেলেন টাইগার অধিনায়ক। তবে এ এক ভিন্ন ক্রিকেট ম্যাচ। সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের মতো চ্যালেঞ্জ নিয়ে ব্যাটিং করেছেন হুইল চেয়ারে বসে, তারপরও বল পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইউএনডিপি আয়োজন করে ইনক্লুসিভ ক্রিকেট ম্যাচ। ক্রিকেটাঙ্গনের তারকাদের উপস্থিতি এই আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। স্পেশাল ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজনে যুক্ত হতে পেরে গর্বিত নাজমুল শান্ত। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও জানান টাইগার অধিনায়ক। খুবই অল্প সময় একটু এক্সপেরিয়েন্স হলো, বাট এটা অনেক ডিফিকাল্ট। আমি পার্সোনালি আজকে অনেক মোটিভেটেড হয়েছি তাদেরকে দেখে। আমি এতদিন যতটুকু মাঠে এফোর্ট দিয়েছি বা চেষ্টা করেছি, তার থেকে হয়তো আমি আজকের পর থেকে আরেকটু বেশিভাবে দেওয়ার চেষ্টা করব।
হুইল চেয়ারে বসে ম্যাচের উদ্বোধন করেন ইউএনডিপির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ইউনাইটেড নেশনসের কর্মকর্তা ছাড়াও আয়োজনে অংশ নেন বেশ কয়েকটি দূতাবাসের কর্মকর্তারা। ভবিষ্যতে সুবিধা বঞ্চিতদের পাশে থাকতে চান তারাও। United Nations Development Program or UNDP, we work a lot on disability inclusion issues. So we have a large program with different type of activities, but it is a really, really important issue for us here in Bangladesh, but also around the world. So this is something that we focus on, we work on, and we hope to continue doing that. And I think particularly disability in and around sports and other type of activities is also very important. I was excited to be a part of this match and to actually get a chance to play myself. This is my first time playing. If there's an opportunity to work further with those who play cricket in amongst our other work that we do with different organisations, I hope we can do that. দৃঢ় প্রতিজ্ঞ যে এই প্রোগ্রামটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং যথা সময়ে রাইট টাইম রাইট ভেন্যুতে এই প্রোগ্রামগুলো কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। যেরকম যদি আমরা ছোটো ছোটো কাজ করি, এদের সামনে দাঁড়াই, শুধু হোক না যে আর্থিক দিক না, সময় দিয়ে হোক, কিছু অ্যাডভাইস দিয়ে হোক, এটা অনেক বড় পাওয়া হবে তাদের জন্য। হুইলচেয়ার ইনক্লুসিভ ম্যাচে টিম হারমোনি ও টিম কম্পেশনের হয়ে ম্যাচ খেলেন ক্রিকেটাররা, যেখানে টিম কম্পেশনকে হারিয়েছে হারমোনি। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা। আন্তর্জাতিক সংস্থাগুলোর পাশাপাশি দেশীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোকে হুইলচেয়ার ক্রিকেটে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছি তারা যেন ঘর থেকে বের হয়ে আসি, একটা সময় কিন্তু আমরা ঘরের বোঝা হয়ে থাকতাম। আমরা যে ম্যাচটা খেলছি এটা অনেক আনন্দের, কারণ এরকম সাপোর্ট পাইলে আমাদের টিমটা আরও ভালো কিছু করতে হবে। হুইলচেয়ারে বসে আছি, তবুও যে স্বপ্নগুলো পূরণ করতে পারবো, ডেফিনেটলি আমাদের এই ধরনের খুব বড় প্রত্যাশা আছে। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের সুযোগ সুবিধার জন্য বিসিবিকেও অনুরোধ করেন স্পেশাল ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। শারীরিকভাবে স্বাভাবিক মানুষের মতো সুষ্ঠু সুঠাম দেহের অধিকারী না হলেও ব্যাটে বলে তারাও জানান দিচ্ছেন, আমরা অক্ষম নই। ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে 4 ছক্কার মেলা বসান ড্রিম ফর ডিসএবিলিটি হুইলচেয়ার ক্রিকেট টিমের সদস্যরা। ভারত নেপাল বধের পর এবার তারা প্রস্তুত হচ্ছে নতুন চ্যালেঞ্জের জন্য। আশা, এশিয়ার গণ্ডি ছাড়িয়ে এবার ইউরোপ আমেরিকাতেও পৌঁছে যাবে তাদের কীর্তিগাঁথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। মানসিকভাবে সুস্থ থাকলেও শারীরিকভাবে অনেকটাই অক্ষম ড্রিম ফর ডিসেবিলিটি দলের ক্রিকেটাররা। তাই বলে কি ঘরে বসে থাকা যায়? মনে আছে অদম্য ইচ্ছা, সেই ইচ্ছা শক্তিকে বুকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন উদীয়মান এই ক্রিকেটাররা। তাই তো মাঠে হুইল চেয়ার আর ব্যাটবল নিয়ে প্রতিনিয়ত দৌড়ঝাঁপ করছেন তারা। শুধু কি তাই, লাল সবুজের জার্সি গায়ে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে অনুশীলন ম্যাচে তাক লাগিয়ে দেওয়ার মতো ক্রিয়ানপূর্ণ প্রদর্শন করলেন ব্যতিক্রমী এই ক্রিকেটাররা। আর মাঠে তাদের খেলা দেখে মুগ্ধতা ঝরল দর্শকদের মাঝে। দেখে অনেক অনুপ্রাণিত, তারা চেষ্টা করছে, খুব ভালো খেলছেও। আশা করি যদি কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা পায় ইনশাল্লাহ ভালো করবে। তারা বিভিন্ন দেশে গিয়ে খেলতেছে, সেটাও বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল অধ্যায় করছে। তারা বিভিন্ন দেশে ভবিষ্যতে যাবে, সেটা আমি আশা করি, এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে নিয়ে আসবে। ওদের খেলা দেখতেছি, খুব সুন্দর খেলা, ওরা খুব ভালো খেলতেছে এখানে আমাদের। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো ওদেরকে যদি একটু দেখাশোনা করে অবশ্যই ওরা আরও এগিয়ে যাবে, বাংলাদেশের জন্য ভালো কিছু করবে। অনুশীলন ম্যাচে অংশ নেওয়া ক্রিকেটাররা জানান ভবিষ্যতে এর জন্য তাদের প্রয়োজন পৃষ্ঠপোষকতা, আর এর জন্য বিসিবির সহযোগিতা কামনা করেন তারা। ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, আমরা সমাজের একটা হেয় বলে আমরা গণ্য হই, এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা খেলতে গেলে আমরা শারীরিক কষ্ট কিছু অনেকটা কষ্ট হয়, কিন্তু আমরা কোনো পারিশ্রমিক পাই না। আমরা তো সমাজের অবহেলিত মানুষ, আমাদের যারা বিত্তবান আছে আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন আমাদের দিকে একটু ধাকায়। বিসিবি আন্ডারে যদি আমাদেরকে একটু ভালোভাবে দেখে, আমরাও আপনার আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশের পতাকা জয় চিনে নিতে আমরা ইনশাল্লাহ অবশ্যই পারবো। হুইলচেয়ার ক্রিকেটে বরাবরই ভালো পারফরমেন্স ড্রিম ফর ডিসেবিলিটি সদস্যদের, যার প্রমাণ তারা দিয়েছে ভারত আর নেপালকে হারিয়ে। এবার তাদের লক্ষ্য নিজেদের এই পারফরমেন্স ছড়িয়ে দেওয়া বিশ্বব্যাপী। আমাদের ব্যাপারে যদি বিসিবি এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যদি আপনার এগিয়ে আসে,
তাহলে আমরা দেশে এবং দেশের বাইরে দেশের পতাকাকে আমরা উজ্জ্বল করতে পারবো। সবাই মিলে সমন্বয় করে আমরা এই ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, বিভিন্ন আন্তর্জাতিক বিভাগীয় টুর্নামেন্ট, লোকাল টুর্নামেন্ট এগুলো করার একটাই উদ্দেশ্য, প্রতিবন্ধী ব্যক্তিদেরকে মূল স্রোতে নিয়ে আসা এবং তারা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে যেন এবং তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখে কর্মসংস্থানের দিকে যেন দাবিত হইতে পারে। 2019 সালে ভারতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ড্রিম ফর ডিসেবিলিটি হুইলচেয়ার ক্রিকেট টিম। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতা পেলে আজকের এই শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারও বিশ্বের বুকে লাল সবুজের পতাকা গড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে, এমনটি প্রত্যাশা এই শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফপ্রো, যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইউরোপের বাইরের লিগে খেলা শুধু এ দুজনই আছেন সংক্ষিপ্ত তালিকায়। তবে অবাক করার বিষয়, এখানেও উপেক্ষিত আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের খেলোয়াড় থাকলেও 26 জনের প্রাথমিক তালিকায় নেই ইতালির কোনো ক্লাবে খেলা ফুটবলার। আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বের সেরা একাদশ। একজনের বয়স 39, আরেকজনের 37। ইউরোপের লিগ ছেড়ে খেলছেন দুই ভিন্ন মহাদেশের ঘরোয়া লিগে। তারপরও প্রতিনিয়ত শিরোনামে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। নিজেদের সেরাটা পেছনে ফেলে আসলেও এখনও তারা বিবেচিত হন সেরাদের কাতারে। ফিফপ্রোর বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় এই দুই মহাতারকার নাম আরও একবার সেটাই প্রমাণ করল। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার্স বছরের সেরা একাদশ দিয়ে আসছে, যেখানে সর্বোচ্চ 17 বার নাম ছিল লিওনেল মেসির। ক্রিস্টিয়ানো রোনালদো 15 বার জায়গা পেয়েছেন এই দলে। ক্যারিয়ারের শেষ দিকে এসেও দুজনই গোল করেই চলেছেন। পারফরমেন্স দিয়ে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দুই তারকা ফুটবলার। তালিকায় আছে মোট 26 ফুটবলারের নাম। তবে ব্যালন ডিওর কিংবা ফিফা বেস্টের মতো ফিফপ্রো নিজেদের বিতর্কের বাইরে রাখতে পারেনি। ইপিএল, লা লিগা, ফ্রেঞ্চ লিগ ও বুন্দেসলিগার ক্লাবের ফুটবলার থাকলেও নেই কোনো ইতালিয়ান ক্লাবের খেলোয়াড়। সবচেয়ে অবাক করার বিষয়, গেল মৌসুমে ইন্টার মিলানকে সিরিয়া এবং আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো লাউতারো মার্তিনেজের জায়গা হয়নি 26 জনের তালিকায়, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনাও। তবে এক লাউতারো ছাড়া প্রত্যাশিতভাবে বাকি সবাই আছেন 26 জনের লিস্টে। গোলরক্ষকের তালিকায় আছেন ম্যানচেস্টার সিটির এডারসন, টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরে ইয়াসিন ট্রফি জেতা এমিলিয়ানো মার্টিনেজ এবং বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল নয়ার। ডিফেন্ডারের সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, অ্যান্তোনিও রুডিগার এবং ম্যানচেস্টার সিটি থেকে আছেন রুবেন ডিয়াজ ও কাইল ওয়াকার। এছাড়া বাকিরা হলেন ভ্যান ডাইক, সালিবা এবং ফ্রিম্পং। বর্ষসেরা একাদশে মিডফিল্ডারের তালিকায় রিয়াল মাদ্রিদের জয়কার 1-2-9 মাদ্রিদিস্তার 4 ফুটবলার আছেন এই তালিকায়। এর বাইরেও নাম আছে বিতর্কিত ব্যালন ডিওর জয়ী রদ্রির নামও। এছাড়া ডি ব্রুইনা, ফিল ফোডেন ও জামাল মুসিয়ালাও জায়গা পেয়েছেন তালিকায়। ফরওয়ার্ডদের মধ্যে লাউতারো ছাড়া সবগুলো নামই প্রত্যাশিত। বার্সেলোনার তরুণ সেন্সেশন লামিন ইয়ামাল এখানেও নজর কেড়েছেন। কোনো শিরোপা না জিতলেও গেল মৌসুমটা চেলসির হয়ে দারুণ কাটিয়েছেন কোল পালমার। এবার পেলেন তার পুরস্কার। 2023-এর 21 আগস্ট থেকে এবছরের 14 জুলাই পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় নিয়েই করা হয়েছে এই তালিকা। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে নির্বাচিত হবে সেরা একাদশ। ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্মে যা ঘোষণা করা হবে আগামী 9 ডিসেম্বর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইন্টার মায়ামিতে এক হলেন মেসি ও হাবিয়ের মাসচেরানো। ফ্লোরিডার ক্লাবটিতে শুরু হলো তার নতুন অধ্যায়। প্রথমবারের মতো কোনো ক্লাবের দায়িত্ব নিলেন আর্জেন্টিনার সাবেক এই তারকা ফুটবলার। 40 বছর বয়সী আলবিসেলেস্তেদের যুব দলের হয়ে এই কোচকে নিয়ে আশাবাদী ক্লাবটির কো-ওনার হোর্হে মার্স। মাসচেরানোর অধীনে নতুন বছরে আরও সাফল্য পাবে ইন্টার মায়ামি, প্রত্যাশা তার। ধীর পায়ে ইন্টার মায়ামিতে হাভিয়ের মাসচেরানো। কথায় আছে পথিকেরই সৃষ্টি। তবে মাসচেরানোর এ যাত্রায় হয়েছে উল্টোটা। এ পথ তিনি নিজে নন, বরং তৈরি করে দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি। বার্সেলোনা, আর্জেন্টিনা ছাড়াও 2008 সালের বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক সহ দুজন মিলে জয় করেছেন 292 ম্যাচ। মেসি মাসচেরানোর বোঝাপড়াটাও দীর্ঘদিনের, আর সেটাই সহজ করে দিয়েছে ইন্টার মায়ামিতে মাসচেরানোর এর নতুন অধ্যায়ে।
তাতা মার্তিনোর বিদায়ের পর কোচের দৌড়ে এগিয়েছিলেন বার্সেলোনার দুই কিংবদন্তি জাভি হার্নান্দেজ ও হাভিয়ের মাসচেরানো। এখন পর্যন্ত কোনো ক্লাবের কোচের পদে কাজ করার অভিজ্ঞতা নেই মাসচেরানোর, শুধু আর্জেন্টিনা যুব দলের কোচ হিসেবেই কাজ করেছেন তিনি। তবে ইন্টার মায়ামিতে যে আছেন একজন লিওনেল মেসি, তার কথা ফেলার সাধ্যকার। অভিজ্ঞতায় এগিয়ে থেকেও তাই মাসচেরানোর কাছে পিছিয়ে পড়েন জাভি। মেসির চাওয়াতেই আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলারকে কোচ করে মায়ামি। দেরিতে হলেও বিষয়টা স্বীকার করে নিলেন ক্লাবের কো ওনার হোর্হে মাসচেরানোর হাত ধরে আরও সাফল্য পাবে মায়ামি, এমনটাই আশা তার। যে কোনো বিষয়ে মেসির সঙ্গে আলোচনা করতে পছন্দ করি আমি। সে আমায় সরাসরি কিছু না বললেও আমরা বুঝতে পেরেছিলাম সে কি চায়, তাই সেটাই বাস্তবায়নের সিদ্ধান্ত নেই। কারণ মেসি কখনোই দলের খারাপ চায় না। মাসচেরানোর হাত ধরে আরও এগিয়ে যাবে মায়ামি, এটাই আশা আমাদের। দ্য লিটল বস হিসেবে পরিচিত মাসচেরানো রিভার প্লেট, করিন্থিয়ান্স, লিভারপুল ও বার্সেলোনায় খেলেছেন। জর্ডি আলবা, সার্জি বুস্কেটস ও লুইস সুয়ারেসকে নিয়ে এরই মধ্যে ক্লাবে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে ফেলেছেন মেসি। নতুন করে সেখানে যোগ হলো মাসচেরানোর নাম। প্রিয় সতীর্থের সঙ্গে মিলে ক্লাবকে আরও সাফল্য উপহার দেবেন মেসি, এমনটাই চান সমর্থকরা। 2027 সাল পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি হয়েছে 40 বছর বয়সী মাসচেরানোর। 34 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জিতলেও মেজর লিগ সকারে হতাশ করেছে মায়ামি। গত মাসেই MLS কাপের প্লে অফ থেকে বিদায় নেয় মেসিরা। পারভিন আক্তার, সময় সংবাদ। নেত্রকোনায় বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা অংশ নিল প্রীতি ক্রিকেট ম্যাচে। 7 উইকেটে ম্যাচ জিতে নেয় সেনাবাহিনী ক্রিকেট দল। মঙ্গলবার বিকেলে সাতপাই আধুনিক স্টেডিয়াম মাঠে 15 ওভারের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচটি আয়োজন করে সেনাবাহিনী। টস জিতে প্রথমে ব্যাটিং করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা দলের খেলোয়াড়রা 3 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 156 রান করে তারা। পরে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 14 ওভার 4 বলে 158 রান করে ম্যাচ জিতে নেয় সেনাবাহিনী দল। খেলায় অংশগ্রহণ করেন নেত্রকোনা সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরি আহমেদ আল শাফি, উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাব সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আলমপনা বেগম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সমাজের দর্পণ হিসেবে কাজ করে আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা সুসাংবাদিকতার মাধ্যমে এবং সেনাবাহিনীর সাথে মিলেমিশে আমরা সুন্দর একটি বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উপহার দিব এবং আমাদের পরস্পরের মধ্যে আমাদের সম্প্রীতি আরও ছড়িয়ে পড়বে। অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ। সেনাবাহিনীর সাথে আমরা সাংবাদিকরা নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে যে খেলাটা খেলেছি, অনেক চমৎকার একটা খেলা খেলেছি। আসলে এটা মানে আমাদের আনন্দটাই অনেক বেশি ছিল। খাগড়াছড়িতে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল মারিশা জোন। ফাইনালে মহালছড়ি জোনকে 2-1 গোলে হারায় তারা। এদিকে টুর্নামেন্টের সমাপনী দিনে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় অনূর্ধ্ব 20 সাবজয়ী দলের সেরা গোলরক্ষক আসিফ ভুঁইয়া এবং সাবজয়ী নারী ফুটবলার মনিকা চাকমাকে। ফাইনাল খেলা দেখতে এদিন 4 দিক থেকে জমা হন হাজারো মানুষ। পাহাড়ি বাঙালি সম্প্রীতির লক্ষ্যে আয়োজিত টুর্নামেন্টে মেলা বসে ফুটবল প্রেমীদের। এর মাঝেই টানটান উত্তেজনা চলে ফাইনাল খেলা। মাত্র 5 মিনিটেই মঞ্জুরুলের গোলে এগিয়ে যায় মারিশা জোন। পরে 20 মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন মঞ্জুরুল। মারিশা এগিয়ে যায় 2-0-তে। দ্বিতীয়ার্ধের 10 মিনিটের সময় 1 গোল শোধ দেয় মহালছড়ি, কিন্তু এরপর আর কোনো গোল না হলে শিরোপা জয়ের আনন্দে ভাসে মারিশা জোন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় সাবজয়ী পুরুষ ও নারী দলের 2 সদস্যকে। দেশের জন্য সবসময় ভালো কিছু করার আশা থাকে আমাদের। তো আমি চাই যে সামনে যে টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হয়েছি, সামনে যে টুর্নামেন্টগুলো হবে দেশের জন্য ভালো একটা রেজাল্ট দিতে। আমার টার্গেট হচ্ছে পরবর্তীতে যেন এজ লেভেলে খেলার পরে যেন ন্যাশনাল টিমে খেলতে পারি। আর আজকের এই অনুষ্ঠান নিয়ে আমি বলতে চাই যে খাগড়াছড়িতে এরকম টুর্নামেন্ট যেন বেশি বেশি হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাঁকজমকপূর্ণ আয়োজনে মুক্তি পেল বিপিএল এর থিম সং। কণ্ঠ দিয়েছেন 3 তরুণ শিল্পী। প্রাধান্য পেয়েছে তারুণ্যের নতুন বাংলাদেশ।
এবং মাঠ বিতর্কের মাঝেই শুরু হলো ফেডারেশন কাপ। প্রথম ম্যাচে কুমিল্লায় ব্রাদার্সকে 1-0 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ময়মনসিংহে ড্র, পুলিশ ফর্টিস ম্যাচ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।